এখানে আপনার একটা যদি কথা বলতে যে রাতে ক্র্যাশ করে বিমান যেটার ভিতরে ঢুকে যায় সেইটা একদম ভ্যানিশ, মানে এটার একটা কোনো মশা মাছিও এখানে জীবিত নাই। 40-50 জন ছিল। 40-50 জন ছিল এবং এটা ছিল আপনার ক্লাস ছুটির পরের পরের সময়। এবং আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে যখন আসি তখন ততক্ষণে গভর্নমেন্ট রেস্কিউ টিম আসে নাই। আমরা এসে যে অবস্থা দেখছি ভয়াবহ। আর এবং এটা তো বলা খুব স্পেসিফিকলি টাফ, আমরা যেহেতু আউটসাইডার, ইনসাইডার কেউ বলতে পারবে। ছুটির পরে হ্যাঁ হ্যাঁ, এখানে আড্ডা স্টুডেন্টরা দিচ্ছিল ছুটির টাইমটাতে, মানে সবাই এসে পড়ছে এখানে এবং উদ্ধার কাজটা হ্যাঁ ভালোভাবে হয়েছে এবং হেলিকপ্টারও এসে পড়ছে এখানে। ক্লাস 1 থেকে 3 ছিল। হ্যাঁ এই ভবনটাতে, হ্যাঁ পেছনের দিকে এখানে 1 থেকে 3 ইংলিশ ভার্সন যারা ক্লাস করে আমাদের ছোট ভাই বোনেরা। হ্যাঁ সবাই ইংরেজি মাধ্যমে। আর আমার মধ্যে দুজনে ছিল আমি যতটুকু জানলাম, এবং গার্ডিয়ানরা অনেক আতঙ্কে ছিল। ওদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং বলেছে যে ওদের হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে যাওয়ার। হ্যাঁ এবং ব্লাডের ব্যাপারটা সবাইকে ছড়াই দেওয়ার ব্যাপারটা আমি যতটুকু শুনছি। হ্যাঁ দুইজন ছিল, আমি শুনছি একজন প্যারাশুট দিয়ে নেমে গেছে, একজন প্যারাশুট দিয়ে। বিমানটা পড়ার অনেক পরে আমরা এখানে আসি এবং যে মেয়েটা এখানে আহত হয়েছে সে আমাদের স্টাফ, সে গার্জিয়ান না। একটা মেয়ে এখানে আহত হয়েছে, সে হচ্ছে আমাদের স্টাফ। না পাইলট কি আপনার যে সেকেন্ড টাইম যে প্লেনটা হেলিকপ্টারটা আসলো ও মুখের মধ্যে আঘাত পাইছে, তাকে সেকেন্ড টাইম যে হেলিকপ্টারটা আসছে ওই হেলিকপ্টারে করে তাকে নিয়ে গেছে, ওনারা এসে উদ্ধার করছে। দুজন ছিল, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তার লাশ নিয়ে গেছে কিনা এখনো। বিমানটা বাস্ট হয়েছে অনেক দূরে, তারা এই মাঠের মধ্যে সম্ভবত ল্যান্ড করার চেষ্টা করতে পাইছে কিন্তু করতে পারেনি। ডাইরেক্ট এসে ওটা ক্লাসরুমে এসে ঢুকে গেছে। আসার পরে আমি যা দেখতে পারি, আর্মি ঘেরাও করে ফেলেছে, আর্মি কাউকে ঢুকতে দিচ্ছে না। আর ফায়ার সার্ভিসের ট্রাক তখন মাত্র গিয়ে ব্রেক ধরেছে, আগুন নিভাবে, আগুন জ্বলছে। আমি ভিতরে ঢুকে যাই, এরপরে আমি চেষ্টা করি আমার যথাসম্ভব যাদেরকে বাঁচিয়ে আনা সম্ভব। বাচ্চা ঘোরাফেরা করতেছিল, কান্নাকাটি করতেছিল। তারপরে একজন মেডিকেল স্টুডেন্ট এবং একজন বিএনসিসির লোক ছিল, ওরা নিয়ে আসলো। তা আমি এখানে সারাদিন পানি বিতরণের দায়িত্বে ছিলাম। তো বললো যে চাচার তো একটু সমস্যা, একটু বসানো যাবে? আমি বললাম বসান। তারপরে শুনলাম যে ওনার যে নাতনি নাম হচ্ছে শারমিন, ক্লাস 8-এ পড়ে মাইলস্টোন স্কুলিং কলেজে। তখন ওনার বাড়ি হচ্ছে গাজীপুরে, এইটুকু উনি বলতে পারে। আর ওই বাচ্চাটার কোনো মা বাবা নাই, ওনার কাছে থেকেই পড়াশোনা করে, উনি মানুষ করে। ওই ভবনটা ছিল বাচ্চাদের, বাচ্চারা ওইখানে ওই ভবনের সামনে দোলনায় খেলতো, স্লিপারে খেলতো, মাঠে খেলতো, সবসময় বাচ্চাদের কোলাহলপূর্ণ ছিল এই জায়গাটা। একটা প্লেন যখন উঠে তখন অনেকবার চেক হয় প্লেনটা। আর এটা যুদ্ধ বিমান ছিল, একটা ট্রেনিং বিমান ছিল। এটা একটা টিমিয়াস ইঞ্জিনিয়ার, যেটা প্লেনটা উঠার আগে অনেকবার চেক হয়। তাহলে কেন এতবার চেক হওয়ার পরে এটা উঠার সাথে সাথেই কেন প্লেনটা ক্র্যাশ করলো? তারা কিভাবে ধৈর্য ধারণ করবে? আল্লাহ পাকের কাছে এটি প্রে করি যে তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিক। ক্লাস 5-এ ছিলাম। হ্যাঁ আমার যে ক্লাসে ছিলাম না, সেই ক্লাসের পরের ক্লাসে ছিলাম। সেখানে আপনার এই যে প্লেন আপনার যখন ক্র্যাশ করছে না, তারপর অনেক যে শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর আমি তো মনে করছিলাম যে হয়তো বা দরজা লাগছে। পরে দেখি যে ওইখান থেকে আমি যখন মানে দরজার সামনে ছিলাম তখন দেখি যে আগুন আসতেছে। পরে আগুন আসার পর আমি পিছনের দিকে দৌড় দিচ্ছি। আমাদের ক্লাসে ছিল প্রায় 10-20 জন। পরে আমাদের ক্লাসে আবার একজন মিসও ছিল, প্রায় 10-20 জন। আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক করা যাবে। এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে। আমাদের তরফ থেকে আমরা যা করার ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেবো। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের সবার জন্য এটা দুঃখজনক এবং বেদনাদায়ক। বিধায় আমরা চেষ্টা করছি সর্বতভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। ঘটনাটা ঘটে
দিয়াবাড়ি ক্যাম্পাসে, মাইলস্টোরি ক্যাম্পাসে। আমরা যখন খবর পেয়ে যাই তখন আমাদের টোটাল এই উত্তরার যে মেডিকেল টিমগুলি আছে, বিশেষ করে মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, মহিলা মেডিকেল কলেজ, ওদিকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং অন্যান্য বেসরকারি ক্লিনিকগুলি পর্যন্ত সব প্রত্যেকের চিকিৎসকবৃন্দ এবং জুনিয়র চিকিৎসক, নবীন চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র যত চিকিৎসকরা আছে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে এবং তারা একটা পর একটা পেশেন্ট আসতে থাকে। বিশেষ করে ম্যাক্সিমাম পেশেন্টগুলো হচ্ছে ফ্লেম বার্ন, মানে শিখার বার্ন, যেটা শিখা দিয়ে দগ্ধ, যেটা ফ্লেম বার্নের পেশেন্ট আসে, তাদেরকে ইমার্জেন্সি ম্যানেজমেন্টে দেওয়া হয়। আমার জানা মতে এখানে হচ্ছে ছোট বাচ্চারা আহত হয়েছে, প্লেন আসলে যে বাচ্চারা ছিল। তো আপনার বাচ্চা মারা গেছে 3টা। তো 3টা মারা গেছে। আমরা মনে করেন যখন স্কুলে গেছি, যাওয়ার পরে দেখি এই অবস্থা, ওই জায়গায় দেখি হাজার হাজার মানুষ। তো ওই জায়গা থেকে আমরা মনে করেন একটা নিউজ পেলাম যে আমার ভাইয়ের পোলাটা মারা গেছে, মানে ওই জায়গা থেকে নিউজ পেয়েছি। তার ওইটা হচ্ছে কি আপনার কুতুবের ভোলার নাম না জানি? হুমায়ুর। তো হুমায়ুর ওই জায়গায় মারা গেছে আমরা শুনছি আর কি, কিন্তু ওই জায়গায় আমরা পাইনি। পরে মনে করেন আমরা হসপিটালের খোঁজটা নিছি যে কোন হসপিটালে নিয়ে গেছে। পরে আপনার এই যে বাপ্পি, আরিয়ান, এই দুটাও হসপিটালে নিয়ে গেছে। তা আমরা মনে করেন ওই হসপিটালে, ইউনাইটেড হসপিটালে গেছি। ইউনাইটেড হসপিটালে যাওয়ার সময় ওই জায়গায় গেছি, আর আধা ঘন্টা পরে আপনার এই যে হুমায়ুরের লাশটা নিয়ে আসছে। ওই জায়গায় আমরা নিজের চোখে দেখছি, আমরা ওদের গেছিলাম খুঁজতে, বড় বড় কাকগুলো হেলিকপ্টার দিয়ে আসছে, নামছে, বস্তা, সিমেন্টের বস্তা, চাটের বস্তার ভিতরে দেখছি গলিত লাশগুলো ঢুকায়া বিমানে ঢুকায়া, এই হেলিকপ্টারে ঢুকায়া নিয়ে গেছে। ওগুলির খবর কোথায়? নাই, এখনো বার্ন ইউনিটে আছে। হ্যাঁ, গতকালকে খবর পাইলাম 35% পড়ে গেছে। তো দেখা যাচ্ছে 35% পড়ে যাওয়া গেলে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন শ্বাসনালী, একটু আগে ওর বাবা বললো যে ভাই মনে হয় আমার মেয়েটাও বাঁচবে না, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। যে মামা পাওয়া গেছে, সিএমএসে আসে। পরে যে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থায় আছে, তাহলে আপনি আসেন, ভালো আছে। আসলে তো কেউ তো বলতে চায় না যে মারা গেছে। পরে আমি এবার আমার অফিসে ফোন দিলাম যে আমি তো এয়ারপোর্টে নামছি, তো গাড়ি নিয়ে তোমরা আসো। ওরা আবার আল্লাহর কি কাজ, এয়ারপোর্টের সামনে ছিল। আমাকে এয়ারপোর্ট থেকে উঠায় নিয়ে গেলাম সিএমএসে। তারপরে মানে ভিতরে আর্মিরা বললো যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি মানে কাপড় দেখে আর কি, পোশাক দেখেই চিনতে পারছি যে এটা আমার। পরে ওখানে আর্মি প্লাস পুলিশ যৌথ কাজ করতেছিল। তো ওদের যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া কাজ টাজ করার পরে আমাদের 9:30টার দিকে লাশ হস্তান্তর করলো। আমরা লাশ নিতে গ্রামে চলে আসছি। রজনী ইসলাম হচ্ছে আমার চাচি, যিনি মারা গেছে এই ইনসিডেন্টে, এবং উনি হচ্ছে তার বাচ্চাকে তুলতে যায় স্কুল থেকে। বাচ্চা অক্ষত, বাচ্চা সেফ ব্যাক করছে, কিন্তু উনি আসলে কোনো না কোনোভাবে ক্যাম্পাসে কোনো একটা জায়গাতে তার কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে, এবং ওখানে উনি মৃত্যুবরণ করে। এবং উনি পেশেন্ট, মানে ডেড বডি নাম্বার 1 ছিল সিএমএইচে। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। রজনী মানে বাবু নাম ধরে আমি কোনোদিন ওকে ডাকিনি বাবু ছাড়া। আমার মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসার কথা বলি কি হবে? কি হবে? ফেরত দেবে কেউ? ওই যে সৈনিকদের যে বিমান পড়েছে, তারা আমার মেয়েকে ফেরত দেবে? আমার মেয়েকে কেন? হাজার হাজার যে বাচ্চারা মরে গেছে, তার বাপ মার কাছে ফেরত দেবে তারা? তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা? তারা জানে না 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে? তারা আবাসিকে কেন চালাইছে? সেখানে স্কুল কলেজ তারা কেন চালাইছে? হ্যাঁ, তারা জঙ্গলে যেতে পারেনি, সমুদ্রে যেতে পারেনি, তারা আবাসিকে চালাতে গেছে কেন? তারা আমার মেয়েদের ফেরত দেবে? আর যে বাচ্চারা মারা গেছে তাদের বাচ্চার কাছে কি তারা ফেরত দেবে? আশা জানি কি হবে ভাই? আমার মেয়ে নেই, আমার মেয়ের যে আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো যে আমার মেয়ে নিয়ে আমার এই আশা ছিল। খুব ভালো ছাত্র, আবার ওর বাবা ছিল একটা বুয়েট ইঞ্জিনিয়ার। তার মেয়ের কত আশা, সেই আশাটা তার ব্যর্থ হয়ে গেল। তার মার বড় আশা, তার মা আজকে কি নিয়ে থাকবে, স্বামী হারা, মেয়ে হারা, সে খুবই নিঃসঙ্গ হয়ে গেল। এলাকার মানুষ হিসাবে আমরা খুবই শোকাহত। আমি ছোটোবেলায় তাকে দেখেছি, সে যথেষ্ট ভালো মেয়ে ছিল, নরম সরম ছিল এবং খুব মেধাবী ছিল। তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত।
এখন যেটা সর্বশেষ যেটা ঢাকা থেকে আমরা জানতে পারছি যে ওখানে জানাজা হয়তো সম্ভবত এই 12টা নাগাদ জানাজা হয়ে গেছে। তারপরে অনেক প্রক্রিয়া যা করতে হয়, তারপরে আসবে 2:30টার সময় হয়তো এখানে চলে আসবে, লাশটা চলে আসবে। এই লাশ আছে সরাসরি জানাজার জায়গায় যাবে। জানাজার জায়গাটা হলো আপনার স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম। অলরেডি কবর খোঁড়ার কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে। সপুরা গোরস্থানে দাফন হবে আর জানাজা হবে স্টেডিয়ামে, মুক্তিযোদ্ধা স্টেডিয়াম। সাগরের লাশ এখনো ঢাকাতে আছে। ঢাকা থেকে বিমান বাহিনীর 2টা হেলিকপ্টার বা একটা হেলিকপ্টারে লাশ আসবে। আসার টাইমটা ঠিক এখনো জানা যায় না, তবে ওনারা জানিয়েছেন ওনাদের কর্তৃপক্ষ যে রাজশাহীতে 4:30টার সময় ওনারা জানাজা করবেন। জানাজা শেষে ওনারা আবার ঢাকায় ব্যাক করবেন, এই জন্য টাইমটা ওনারাই দিছে যে 4:30টায় জানাজা হবে।